গাইজ লাস্ট যখন হর্নেট 2 এর রিভিউটা দিয়েছিলাম তখনই আমার একটা প্ল্যান ছিল ওই সময়, প্লাস অনেকে কমেন্ট করছিলেন যে হর্নেট 2 এর সঙ্গে পালসার N160 এর একটা কম্পারিজন ভিডিও যেন টানি। ইনফ্যাক্ট আমার সবসময় ইন্টারেস্ট থাকে যে একটা বাইকের সাথে তার নিয়ারেস্ট কম্পিটিটরের একটা কম্পারিজন ভিডিও যেন করা যায়। আর অ্যাজ ইউজুয়াল আমার কম্পারিজন ভিডিওগুলো সবসময় একটু নিউমেরিক্যালি হয়। আজকে অ্যাজ ইউজুয়াল একইভাবে আমি এই হর্নেট 2 এবং পালসার N160 এই দুইটা বাইকের একটা ইন ডিটেইলস কম্পারিজন টানছি। আজকের ভিডিও থেকে আপনারা জানতে পারবেন হর্নেট 2 সেরা নাকি পালসার N160 সেরা। চলেন তাহলে কম্পারিজন ভিডিওটা শুরু করা যাক। আজকের কম্পারিজনে টোটাল পয়েন্ট আছে 15টা। এই 15টা পয়েন্টে কে কত স্কোর করে তাদের পারফরমেন্স বিচারে এই স্কোর অনুযায়ী ফাইনাল ইভালুয়েশন হবে কে আসলে বেটার বা কে বেশি ভালো, এরকম একটা ব্যাপার আর কি। চলেন তাহলে 15টা পয়েন্টের প্রথম পয়েন্টটা ডিসকাস করি। আর প্রত্যেকটা পয়েন্ট ডিসকাস করতে গেলে ডেফিনেটলি আমার একটা স্ক্রিপ্টের সাহায্য নিতে হবে। এই হচ্ছে সেই স্ক্রিপ্ট, এই স্ক্রিপ্ট ধরে আমাকে কথা বলতে হবে। আমাদের কম্পারিজনের প্রথম পয়েন্ট হচ্ছে প্রাইস। পালসার N160 এই বাইকটার প্রাইস হচ্ছে 2,79,500 টাকা। আর এর অপোজিটে হোন্ডা হর্নেট 2 এইটার প্রাইস হচ্ছে 2,89,000 টাকা। এখন এখানে ফ্যাক্টটা হচ্ছে পালসার N160 160 সিসির একটা বাইক, আর হোন্ডা হর্নেট 2 এটা হচ্ছে 180 সিসির একটা বাইক। এই সিসি ফ্যাক্টর ছাড়াও দুইটার ফিচার বা সবকিছু যদি চিন্তা করি বা ব্র্যান্ড ভ্যালু চিন্তা করি, আমার কাছে মনে হয়েছে দুইটার প্রাইসিং যথেষ্ট লজিক্যাল এবং টু সাম এক্সটেন্ট জাস্টিফাইড। আর যে কারণে প্রাইসে টোটাল স্কোর ছিল 2, আমি হোন্ডা হর্নেট কেও দিচ্ছি 2 আর পালসার N160 কেও দিচ্ছি 2। আমাদের কম্পারিজনের 2 নাম্বার পয়েন্ট হচ্ছে পাওয়ার এন্ড টর্ক। পালসার N160 এই বাইকটার পাওয়ার হচ্ছে 15.49 বিএসপি, আর এই বাইকটার টর্ক হচ্ছে 14.65 নিউটন মিটার। যদিও N160 এর ওয়েট একটু বেশি, 154 কেজি। আর এর অপোজিটে আমি যদি হোন্ডা হর্নেট নিয়ে কথা বলি, এটার পাওয়ার হচ্ছে 17 বিএসপি, আর হর্নেট 2 এর টর্ক হচ্ছে 15.9 নিউটন মিটার। পাওয়ার এবং টর্ক পালসার N160 থেকে কিন্তু বেশি, প্লাস হর্নেট 2 কিন্তু ওয়েটে কম, মাত্র 142 কেজি। মানে পালসার N160 থেকে প্রায় 12 কেজি ওয়েট কম। মানে পাওয়ার টু ওয়েট রেশিও যদি হিসাব করি, সেক্ষেত্রে ওভারঅল পাওয়ার টর্ক দুইটাই আপনি হর্নেট 2 থেকে বেশি পাবেন। পাওয়ার টর্কের টোটাল স্কোর ছিল 2, আমি পালসার N160 কে দিয়ে দিচ্ছি 1 আর হর্নেট 2 কে দিচ্ছি 2। আমাদের কম্পারিজনের 3 নম্বর পয়েন্ট হচ্ছে ওয়েট ডিস্ট্রিবিউশন। দুইটা বাইকের ওয়েট ডিস্ট্রিবিউশন কেমন এটা চলেন রাইড করতে করতে জেনে আসি। দেখেন কতটা ওয়েল ব্যালেন্সড। হর্নেটের ওয়েট ডিস্ট্রিবিউশন নিয়ে যদি কথা বলি, আমার কাছে মনে হয়েছে অলমোস্ট পারফেক্ট ওয়েট ডিস্ট্রিবিউশনের একটা বাইক। মানে ওয়েট ডিস্ট্রিবিউশনের জন্য এই বাইকটার আপনি সব কিছুতে একটা এক্সট্রা কনফিডেন্স পাবেন। যখন রাইড করবেন আপনার কাছে মনে হবে যে ইউ আর সেফ উইথ দিস বাইক। N160 থেকে এটার ওয়েট ডিস্ট্রিবিউশনে একটা জায়গায় এগিয়ে থাকবে ডেফিনেটলি, সেটা হচ্ছে এটার ম্যানিউভার ক্যাপাসিটি। এটা আপনি সিটিতে জ্যামের ভেতরে সহজে বাউলি মেরে জ্যাম কেটে বের হয়ে যেতে পারবেন, যেটা N160-তে ডেফিনেটলি আপনি একটু প্রবলেম ফেস করবেন, যেহেতু N160 এটা থেকে ওয়েট বেশি এবং ভারী বেশি। দেখেন কত চমৎকার ওয়েট ডিস্ট্রিবিউশন, মানে সেম টু সাম এক্সটেন্ট আমার কাছে হর্নেট 2 এর মতো ওয়েল ব্যালেন্স মনে হয়। বাট পালসার N160-র ওয়েট ডিস্ট্রিবিউশনে একটা ফ্যাক্ট আছে, এটা একটু সামনের দিকে ভারী বেশি, প্লাস N160-র ওজন কিন্তু হর্নেট 2 থেকে প্রায় 12 কেজি বেশি। যে কারণে স্পেশালি সিটি রাইডে আপনি একটু প্রবলেম ফেস করবেন, সেটা হচ্ছে এটার ম্যানিউভার ক্যাপাসিটিটা একটু কম পাবেন। মানে জ্যাম কেটে এইভাবে যেমন আমরা বেরোয় যাই, এটাতে এটা একটু ডিফিকাল্ট হবে, এই হচ্ছে ফ্যাক্ট। দুইটা বাইকের ওয়েট ডিস্ট্রিবিউশন কেমন সেটা তো জানলেন। এখন যদি আমি স্কোরিং করি, ওয়েট ডিস্ট্রিবিউশনে টোটাল স্কোর হচ্ছে 2 এ আমি পালসার N160 কে দিচ্ছি 1 আর হর্নেট 2 কে দিচ্ছি 2। আমাদের কম্পারিজনের 4 নাম্বার পয়েন্ট হচ্ছে টায়ার প্রোফাইল। হর্নেট 2 এর ফ্রন্টে ইউজ করা হয়েছে 110/70 সেকশনের টায়ার, মানে 110/70 সেকশনের টায়ার। এটা একটু এক্সপ্লেইন করি। 110 মিনস টায়ারটা চওড়া হচ্ছে 110 মিলিমিটার, আর বাই 70 মানে 110 এর 70%। এটা হয় হচ্ছে 77 মিলিমিটার। মানে হর্নেটের ফ্রন্ট টায়ারের উচ্চতা হচ্ছে 77 মিলিমিটার, আর 180 সেকশনের টায়ারের উচ্চতা কিন্তু হয় 80 মিলিমিটার। মানে হর্নেট 2 এর টায়ারটা চওড়া বেশি কিন্তু উচ্চতায় কম। আর এর অপোজিটে আমি যদি N160 টায়ার প্রোফাইল নিয়ে কথা বলি, এটার ফ্রন্ট টায়ার হচ্ছে 100/80 সেকশনের টায়ার। মানে এটার ফ্রন্ট টায়ার 100 মিলিমিটার চওড়া, আর 100 এর 80% মানে 80 মিলিমিটার হচ্ছে টায়ারের হাইট। মানে N160 টায়ারের হাইটটা হর্নেটের টায়ারের হাইট থেকে বেশি কিন্তু চওড়া কম। বাট চওড়াটা আমাদের জন্য বেশি জরুরি, কারণ হচ্ছে টায়ারটা যত চওড়া হবে তত ব্রেকিং ভালো হবে, আর টায়ারের হাইট যত বেশি হবে তত সাসপেনশন ফিডব্যাকটা ভালো হবে। এবার রিয়ার টায়ার প্রোফাইল হর্নেট 2 নিয়ে কথা বলি। ভাই দুইটা বাইকের অবস্থাই খুব খারাপ। যেভাবে আসছি, যে বৃষ্টি কাদার ভেতরে, দুইটা বাইক ভালো অবস্থায় ছিল, এখন এই ভালো অবস্থায় নাই। যদিও দুইটা বাইকের মালিককে বাইক ফেরত দেওয়ার আগে একটা ওয়াশ দিয়ে দিতে হবে।
হোয়াটএভার, হর্নেট 2 এর রিয়ার টায়ার সাইজ হচ্ছে 140/70 সেকশন, মানে 140 মিলিমিটার চওড়া, আর 140 এর 70% 98 মিলিমিটার হচ্ছে টায়ারটার উচ্চতা। তবে এই পেছনের টায়ারের একটা লিমিটেশন হচ্ছে এই টায়ারটার মাটির সাথে সম্পর্কটা খুবই কম, মানে এটাতে ট্র্যাকশন খুবই কম। পালসার N160 এর রিয়ার টায়ার প্রোফাইল হচ্ছে 130/70, মানে 130 মিলিমিটার চওড়া, আর এটা 70% মানে 91 মিলিমিটার হচ্ছে টায়ারটার হাইট। সো ডেফিনেটলি ফ্রন্ট এবং রিয়ার এই দুইটা টায়ার প্রোফাইলে পালসার N160 হর্নেট 2 থেকে অনেক পিছিয়ে আছে। সো গাইজ, এখন টায়ার প্রোফাইলে যদি স্কোরিং করি, টায়ার প্রোফাইলে টোটাল স্কোর ছিল 2, ডেফিনেটলি উইন করছে হর্নেট 2। হর্নেট 2 কে আমি দিচ্ছি 2, আর পালসার N160 কে দিচ্ছি 1। আমাদের কম্পারিজনের 5 নাম্বার পয়েন্ট হচ্ছে ব্রেকিং প্রোফাইল। প্রথমে N160 এর ব্রেকিং প্রোফাইল নিয়ে কথা বলি। N160 এর ফ্রন্টে যে ডিস্কটা ইউজ করা হয়েছে এটা হচ্ছে 300 মিলিমিটারের একটা ডিস্ক, আর রিয়ারে যে ডিস্কটা ইউজ করা হয়েছে সেটা হচ্ছে 230 মিলিমিটারের একটা ডিস্ক। আর N160 হচ্ছে ডুয়াল চ্যানেল ABS এর বাইক। আর এর অপোজিটে হর্নেট 2 ফ্রন্টে যে ডিস্কটা ইউজ করা হয়েছে এটা হচ্ছে 276 মিলিমিটারের ডিস্ক, আর পেছনে যে ডিস্কটা ইউজ করা হয়েছে সেটা হচ্ছে 220 মিলিমিটারের ডিস্ক। আর হর্নেট 2 কিন্তু ডুয়াল চ্যানেল ABS এর বাইক না, এটা সিঙ্গেল চ্যানেল ABS এর বাইক। সো ব্রেকিং প্রোফাইল নিয়ে যদি ফাইনাল স্কোর করি, ব্রেকিং প্রোফাইলে টোটাল স্কোর ছিল 2, ডেফিনেটলি ব্রেকিং প্রোফাইলে উইন করছে পালসার N160। পালসার N160 কে 2 দিচ্ছি আমি 2, আর এর অপোজিটে হর্নেট কে 2 দিচ্ছি 1। আমাদের কম্পারিজনের সব থেকে গুরুত্বপূর্ণ একটা পয়েন্ট হচ্ছে ব্রেক টেস্ট। যদিও এটা করা আমার জন্য খুবই চ্যালেঞ্জিং হয়, রিস্কি হয়, তারপরেও আমি এটা করি, কারণ ব্রেক টেস্টটা প্র্যাকটিক্যালি না করলে আসলে একটা বাইকের সেফটি কতটুকু এটা আসলে বোঝা যায় না। দুইটা বাইকের ব্রেক টেস্টই করছিলাম 60 স্পিডে হার্ড প্রেস করে। চলেন দেখে আসি প্র্যাকটিক্যালি দুইটা বাইকের ব্রেক টেস্টটা কেমন ছিল। হর্নেট 2 এর ব্রেক টেস্ট আগের দিন করছিলাম, বৃষ্টিতে ভেজা ছিল, যে কারণে ডিস্টেন্স অনেক বেশি নিয়েছিল। আজকে ফাইনাল টেস্ট করছি, দেখা যাক এটার ডিস্টেন্সটা কত আসে। 60তে ব্রেক ধরবো, দুইটা ব্রেকই আমি হার্ড প্রেস করব। ওরে বাবা রে, পেছনের চাকা যেভাবে স্কিড করে ব্যালেন্স লেস করে দেয়, তাই না? এইটা আসছে পেছনের চাকা বাউলি, জানি না, টান তো দিছি। আচ্ছা, ডিস্টেন্স তো আজকেও অনেক বেশি নিল। মেপে দেখি, আগের দিন 45 ফিট নিয়েছিল বৃষ্টিতে ভেজা রাস্তায়, আর আজকে হ্যাঁ কেন ক্যামেরা ঘুরাইতে ঘুরাইতে আমি তো ভয় পাইছি যে আপনারা কি হলো, স্লিপ করলো কেন? এই হর্নেটের এই সমস্যা, হর্নেটের পেছনের চাকা দাঁড়ায় না, পেছনের চাকা এত বেশি স্কিড করে যে এরকম বাউলি মারতে থাকে, ভয় লাগে রীতিমতো। ভয়ের কারণেই তো আমার পিছনে অ্যাঙ্গেল ঘুরাইতে ঘুরাইতে আপনার কি হলো? 16 ফিট, এই যে ওকে 16, 32 ফিট, এই যে এখানে একটা দাগ দিতে হবে, শোন। এই যে 32 ফিট, আজকে আগের থেকে কম ইয়েতে দাঁড়াইছে, আগের দিন বৃষ্টি ছিল তো, বাট দেখি তারপরেও কম নেয় নাই, অনেক নিচে। আর একটা টেস্ট করবো, 32 আর 13, সেই 45 ফিট লাগলো তো। আগের দিন বৃষ্টিতেও একই লাগছিল 45 ফিট। আর একটা ব্রেক ধরবো, কিন্তু পেছনের চাকা এত বেশি স্কিড করে একেবারে, এর মাটির সাথে দেখো, মাটির সাথে সম্পর্কটা খুব কম। ওরে বাবা রে, ব্রেকটা ছেড়েই দিতে হলো, ছেড়ে না দিলে আমি পড়ে যেতাম। একই জায়গায় হোয়াটএভার, এইটা তো মেজারমেন্টের দরকার আছে বলে মনে হয় না। ছেড়ে দিছি তো শেষে গিয়ে, ছেড়ে দিয়ে প্রায় 1 ফিটের মতো এক্সট্রা নিছে, কারণ ছেড়ে না দিলে তো আমি পড়ে যেতাম। কি অবস্থা দেখছো, মানে কি বলবো রে, মান সম্মান খেয়ে দিল হর্নেট ভাই। এই যে হচ্ছে 45 ফিট, আর আরো ওই অ্যাভারেজ স্টপিং ডিস্টেন্স 45 ফিটই। এইবার একেবারে পারফেক্ট FZS ভার্সন 4-এ যে স্পিডে আমি ধরছিলাম ওই স্পিডে ব্রেকটা ধরছি। এইবার দেখা যাক যে ডিস্টেন্সটা এক্স্যাক্টলি কত আসছে, তাহলে কম্প্যারিজনটা একেবারে পারফেক্ট হয়ে যাবে। এইখান থেকে আমি ব্রেকটা ধরছি,
ফিট, এই যে দাগ দেয়াই আছে। ঠিক আছে, 15 আর 11 26, 26.5 ফিটে দাঁড়াইছে। আমি শিওর যে এই ব্রেক টেস্ট রেজাল্টে অনেকে একটু সারপ্রাইজড হয়েছেন বা হর্নেট লাভার যারা আছে তারা আমার উপর একটু বিরক্ত হবেন, বাট দিস ইজ ট্রু। আজকে ব্রেক টেস্টে আমি যদি স্কোরিং করি, টোটাল 2 ছিল স্কোর। N160 কে আমি দিচ্ছি 2 আর হর্নেটকে দিচ্ছি 1। আমাদের কম্পারিজনের 7 নাম্বার পয়েন্ট হচ্ছে 0 to 100 টেস্ট এবং টপ স্পিড টেস্ট করি নাই, বাট টপ স্পিড নিয়ে একটু কথা বলবো। ইনফ্যাক্ট 0 to 100 টেস্ট করার উদ্দেশ্য হচ্ছে দুইটা বাইকের যে পাওয়ার টর্ক ফিগার আমরা একটু আগে আলোচনা করলাম কাগজে কলমে, এটা প্র্যাকটিক্যাল ডিফারেন্সটা কতটুকু এটা দেখার জন্য। চলেন এই দুইটা বাইকে 0 to 100 টেস্টটা দেখে আসি, তারপরে কথা বলি। জিরো টু 100 টেস্টে N160 100 উঠতে 13 সেকেন্ড লাগছে। এটা আমার স্কিলে বা ওই সিচুয়েশনে এটা হয়তো আরো ফাস্ট হবে, 12 সেকেন্ডের মতো লাগবে। আর হর্নেট 2 তে লাগছে 12 সেকেন্ড, প্রায় 12 সেকেন্ডের একটু বেশি লাগছে। বাট সিচুয়েশন যেদিন আমি টেস্টটা করছিলাম বৃষ্টি ছিল, আমি যখন এক্সিলারেট করতেছিলাম পেছনের চাকা ট্রাকশন লুজ করতেছিল, যে কারণে আমি এক্সপেক্টেড পারফরমেন্সটা পাই নাই। এই হচ্ছে ফ্যাক্ট। বাট ওভারঅলি আমার কাছে মনে হয়েছে হর্নেট 2 তে 0 to 100 অলমোস্ট 10 সেকেন্ডে উঠে যাবে। সো 0 to 100 টেস্টের রেজাল্টে ডেফিনেটলি হর্নেট 2 আগায় থাকবে। এখন আমি যদি টপ স্পিডের কথা বলি, N160 টপ স্পিডের ক্ষেত্রে যদি বলি 120-22 এই পর্যন্ত আপনি ইজিলি এটাতে তুলতে পারবেন। হর্নেটেও কিন্তু 120-22 ইজিলি আপনি তুলতে পারবেন। বাট N160 দেখা যায় যে 120-এর পরে 127-28 পর্যন্ত ম্যাক্সিমাম হিট করে, এবং সেটা অনেক বেশি সময় নেয় সেটা না, আবার অনেক কম সময় নেয় সেটাও বলছি না। আর এর অপোজিটে হর্নেট 2 তে দেখা যায় আপনি যদি ড্র্যাগ রেসে যান দুইটা লম্বা সময়, 120-এর পরে গিয়ে হর্নেট 2 স্পিড তুলতে একটু স্ট্রাগল করে বা একটু সময় নেয়, বা অনেককেই দেখছি 120-এর পরে 2-1 স্পিড তুলতে পারছে, এর বেশি আর তুলতে পারে নাই। সো 0 to 100 বা টপ স্পিড এটা নিয়ে যদি স্কোর করি, এটাতে টোটাল স্কোর হচ্ছে 2 এ আমি হর্নেট 2 কে দিচ্ছি 2, আবার পালসার N160 তাকেও দিচ্ছি 2, মানে দুইজনের সমান সমান স্কোর করলো। আমাদের কম্পারিজনের 8 নাম্বার পয়েন্ট হচ্ছে সাসপেনশন ফিডব্যাক। প্রথমে প্রোফাইলটা বলে নি। হর্নেট 2 ফ্রন্টে ইউজ করা হয়েছে 37 mm, সম্ভবত আমি শিওর না, ইউএসডি সাসপেনশন, আর রিয়ারে ইউজ করা হয়েছে অ্যাডজাস্টেবল মনোশক সাসপেনশন। আর এর অপোজিটে পালসার N160 ফ্রন্টে ইউজ করা হয়েছে 37 mm টেলিস্কোপিক সাসপেনশন, আর রিয়ারে ইউজ করা হয়েছে অ্যাডজাস্টেবল মনোশক সাসপেনশন। এখন দুইটা বাইকের সাসপেনশন ফিডব্যাক অ্যাকচুয়ালি কেমন, চলেন ভাঙা রাস্তায় রাইড করতে করতে জেনে আসি। N160 সাসপেনশন নিয়ে কথা যদি বলি, এরকম ভাঙাচোরা রাস্তায় যদি আপনি রাইড করেন তাহলে বুঝবেন ডেফিনেটলি আপনি কোনো প্যারা পাবেন না। আপনার কাছে মনে হবে যে সাসপেনশন ডেফিনেটলি সফট। দেখেন কোন লেভেলের ভাঙাচোরা, বাট আমার কাছে কিন্তু কোনো প্যারাই ফিল হচ্ছে না। সাসপেনশন দুইটা সাসপেনশন থেকেই আমি ডেফিনেটলি অনেক ভালো প্লে ফিল করছি। আচ্ছা, এটার ফ্রন্ট সাসপেনশন নিয়ে যদি কথা বলি, ফ্রন্টের সাসপেনশন ইউএসডি সাসপেনশন ইউজ করছে, হুইচ ইজ ফ্যান্টাস্টিক। স্পেশালি লুকটা খুব ভালো লাগে। আর সাসপেনশন মোটামুটি সফট, অনেক সফট বলতে পারছি না। আমার কাছে মনে হয়েছে সাসপেনশনের ট্রাভেল এরিয়াটা আরেকটু বেশি হলে এক্সট্রিম অফ রোডে আমার মনে হয় আরেকটু বেটার পারফরমেন্স পাওয়া যেত। একটু ভাঙাচোরায় যখন যাবেন বা একটু বেশি ভাঙাচোরায় যাবেন তখন মনে হবে যে প্লেটা একটু কম করতেছে। এটা হচ্ছে ফ্রন্ট সাসপেনশনের ফ্যাক্ট। রিয়ার সাসপেনশন নিয়ে একটু কথা বলি। রিয়ার সাসপেনশন আমি আজকে এই বাইকটা ভাঙা রোডে অনেক জায়গাতেই টেস্ট করলাম। আমি এর আগে হন্ডা হর্নেট 160R রাইড করছি, সিবিএস ভার্সনটা। হন্ডা হর্নেট 160R এর সাসপেনশন নিয়ে আমি খুব একটা স্যাটিসফাইড ছিলাম না। আমার এক্সপেকটেশন ছিল এটা রিয়ার সাসপেনশন ফিডব্যাকটা আরো একটু বেটার পাবো, বাট আমার কাছে মনে হয়েছে সেম লেভেলের পারফরমেন্স। মানে হর্নেট 160-তে যে লেভেলের সাসপেনশন ফিডব্যাক আমি পেয়েছিলাম, সেম লেভেলের সাসপেনশন ফিডব্যাক। তো ভাঙা রাস্তার ফিডব্যাক তো জানলেন, ডেফিনেটলি স্কোরিং বুঝে গেছেন। সাসপেনশনের টোটাল স্কোর হচ্ছে 2 এ আমি হর্নেট 2 কে দিচ্ছি 1, আর পালসার N160 কে দিচ্ছি 2। আমাদের কম্পারিজনের 9 নাম্বার পয়েন্ট হচ্ছে ইঞ্জিন রিফাইনমেন্ট। হর্নেট 2 এয়ার
কোল্ড ইঞ্জিন 5 স্পিড গিয়ার বক্স, আর N160 অয়েল কোল্ড ইঞ্জিন 5 স্পিড গিয়ার বক্স। এখন এই দুইটা বাইকের ইঞ্জিন রিফাইনমেন্ট আসলে কেমন, চলেন রাইড করতে করতে একটু জেনে আসি। ইঞ্জিন রিফাইনমেন্ট নিয়ে যদি কথা বলি, আমি এর আগে যতগুলো হোন্ডা বাইক চালাইছি আমার কাছে মনে হয়েছে যে হর্নেট 2 এর ইঞ্জিনটা আরো বেশি রিফাইন্ড। মানে হোন্ডার যতগুলো বাইক আমি এখনো পর্যন্ত এক্সপিরিয়েন্স করছি, আমার কাছে মনে হয়েছে যে হর্নেট 2 এর ইঞ্জিন সব থেকে বেশি রিফাইন্ড, মানে একেবারে বাটার স্মুথ একটা ইঞ্জিন দিয়েছে। আমার কাছে ইঞ্জিন রিফাইনমেন্ট নিয়ে কোনো ইস্যু নাই ভাই। যে আরপিএম এ রাইড করেন না কেন ভাইব্রেশনের কোনো অস্তিত্বই পাবেন না, সুপার রিফাইন্ড একটা ইঞ্জিন পাবেন হর্নেট 2 থেকে। N160 এর ইঞ্জিন রিফাইনমেন্ট নিয়ে যদি কথা বলি, এটা অয়েল কুলড ইঞ্জিন, বাট যে কোনো আরপিএমে অনেকে যদিও প্রথম দিকে দেখছে যে ইঞ্জিন হিট প্রবলেম ফেস করছে, বাট আমি কখনোই N160 তে ইঞ্জিন হিট প্রবলেম ফেস করি নাই। পার্সোনালি আমি অনেকগুলো N160 রাইড করছি, বাট আমি কোনো N160 তে ইঞ্জিন হিট প্রবলেম ফেস করি নাই। আর ইঞ্জিন রিফাইনমেন্টের কথা বলতে গেলে অবশ্যই ভাইব্রেশন একটা ফ্যাক্ট। N160 তে যে কোনো আরপিএমে, হাই আরপিএম, লো আরপিএম, আমি কোনো ধরনের ভাইব্রেশনই ফিল করি নাই। তাহলে ইঞ্জিন রিফাইনমেন্ট নিয়ে যদি আমি একটা কনক্লুশনে যেতে চাই, ডেফিনেটলি দুইটার ইঞ্জিনই আমার কাছে সুপার রিফাইন্ড মনে হয়েছে, কারণ দুইটা ইঞ্জিনের কোনোটা থেকে আমি খুব বেশি ইঞ্জিন হিট প্রবলেম পাই নাই। ইঞ্জিন সুপার রিফাইন্ড, প্লাস লং রাইডের ক্ষেত্রে দুইটাতে পাওয়ার ড্রপ টাইপের কোনো ইস্যু কিন্তু আমি ফেস করি নাই। সো ইঞ্জিন রিফাইনমেন্টের টোটাল স্কোর ছিল 2। আমি হর্নেটকে দিচ্ছি 2, আর পালসার N160 কেও দিচ্ছি 2। আমাদের কম্পারিজনের 10 নম্বর পয়েন্ট হচ্ছে রাইডিং কমফোর্ট এন্ড পিলিয়ন কমফোর্ট। চলেন রাইড করতে করতে দুইটা বাইকের রাইডিং কমফোর্ট কেমন সেটা জেনে আসি। N160 রাইডিং কমফোর্ট নিয়ে যদি কথা বলি, এইটার হ্যান্ডেলবারটা একটু স্পোর্টি টাইপের, 100% কমিউটার কমফোর্ট এটাতে নাই, বাট যদি অভ্যস্ত হয়ে যান আমার কাছে মনে হয় যে এটা কোনো বিষয় না। বাট একটা ফ্যাক্ট আসতে পারে, সেটা হচ্ছে লং রাইডের ক্ষেত্রে অনেকের এরকম প্রবলেম হতে পারে, হাতে বা পিঠে হালকা ব্যথা উঠতে পারে, বাট অভ্যস্ত হয়ে গেলে অনেকের ক্ষেত্রে সেটা নাও হতে পারে, এটা হচ্ছে ব্যাপার। রাইডিং কমফোর্ট হর্নেটের আমার কাছে মনে হয়েছে একেবারে পারফেক্ট কমিউটার ফিল, যদিও এটা রিভিউতে আমি বলছি আর একটু ডেভেলপ করার সুযোগ ছিল ডেফিনেটলি, বাট আমি যদি N160 এর সাথে তুলনা করি তাহলে আমার কাছে মনে হয়েছে ডেফিনেটলি এটা রাইডিং কমফোর্ট স্লাইটলি বেটার দ্যান N160। রাইডিং কমফোর্ট তো জানলেন, এবার পিলিয়ন কমফোর্ট নিয়ে একটু কথা বলতেই হচ্ছে। পালসার N160 এর পিলিয়ন কমফোর্ট নিয়ে যদি কথা বলি, পিলিয়ন সিটটা অবশ্যই একটু বেশি লম্বা হর্নেট থেকে এবং স্পেশাস, মোটামুটি কমফোর্টেবল, বাট একেবারে 100% কমিউটার কমফোর্ট সেটা কিন্তু না। আর হর্নেট 2 এর পিলিয়ন কমফোর্ট নিয়ে যদি কথা বলি, এইটার পিলিয়ন কমফোর্ট অ্যাজ ইউজুয়াল এর আগে হর্নেটের যে পিলিয়ন কমফোর্ট ছিল, যদিও হর্নেটে সিঙ্গেল সিট ছিল, এটাতে স্প্লিট সিট ইউজ করছে, বাট এটার পিলিয়ন কমফোর্টটা আমার কাছে মনে হয়েছে পালসার N160 থেকেও একটু কম, কারণ এটার পিলিয়ন সিটটা আমার কাছে মনে হয়েছে আরেকটু স্পেশাস হলে এটার পিলিয়ন কমফোর্টটা ভালো হতো। রাইডিং কমফোর্ট এন্ড পিলিয়ন কমফোর্ট এই জায়গাটাতে আমি কিন্তু স্কোর একটু বেশি রাখছি, 3 রাখছি, কারণ অনেকেই এই কমিউটার সেগমেন্টের বাইকগুলো কেনার সময় রাইডিং এবং পিলিয়ন কমফোর্ট দুইটা সমানভাবে গুরুত্ব দেন এবং অনেক বেশি গুরুত্ব দেন, যে কারণে এখানে আমি স্কোর রাখছি 3। রাইডিং কমফোর্টের ক্ষেত্রে দেখা যাচ্ছে হর্নেট 2 এর রাইডিং কমফোর্টটা পালসার N160 থেকে একটু বেটার, আর পিলিয়ন কমফোর্টে দেখা যাচ্ছে হর্নেটের পিলিয়ন কমফোর্টটা একটু কম। সো ওভারঅলি আমি যদি স্কোর করি, ডেফিনেটলি দুইজনকে সমান সমান স্কোর দিতে হচ্ছে। রাইডিং পিলিয়ন কমফোর্টে হর্নেটকে আমি দিচ্ছি 3-2 এবং পালসার N160 কেও দিচ্ছি 3-2। দুইজনকে ফুল স্কোর দেয়া গেল না, কারণ এই দুইটা বাইকের কোনোটার পিলিয়ন কমফোর্টই 100% কমফোর্টেবল না। আমাদের কম্পারিজনের 11 নম্বর পয়েন্ট হচ্ছে হেডল্যাম্প পারফরমেন্স। ডেফিনেটলি এটা একটা বড় ফ্যাক্ট। রাত্রেবেলা আপনি রাইড করবেন, হেডল্যাম্পের আলো যদি ভালো না হয়, ডেফিনেটলি বিপদে পড়ার একটা পসিবিলিটি আছে। প্রথমে হর্নেট 2 এর হেডল্যাম্প পারফরমেন্স নিয়ে কথা বলি বা হেডল্যাম্প নিয়ে কথা বলি। হর্নেট 2 এর হেডল্যাম্প হচ্ছে এর আগে যে হর্নেট সিভিএস ভার্সনটা ছিল, একই এলইডি প্যানেল ইউজ করা হয়েছে। এটার আলো একেবারেই সাফিসিয়েন্ট না, যথেষ্ট কম। আরেকটা লিমিটেশন হচ্ছে এটা যেহেতু পুরো প্যানেলটাই এলইডি, এটাতে কিন্তু আপনি চাইলেও এটার বাল্ব চেঞ্জ করতে পারবেন না। আর এর অপোজিটে আমি যদি N160 এর হেডল্যাম্প নিয়ে কথা বলি, ভাই এটা নিয়ে বলার কিছু নাই। বাংলাদেশে যত বাইক আছে তার ভেতরে এটা আমার কাছে মনে হয় একমাত্র বাইক যেটাতে ফগের কোনো প্রয়োজন নাই এবং যেটার হেডল্যাম্পের পারফরমেন্স সব থেকে ভালো। সো হেডল্যাম্প পারফরমেন্সে আমি যদি ফাইনাল স্কোর করি, হেডল্যাম্প পারফরমেন্সে টোটাল স্কোর ছিল 2 এ আমি হর্নেটকে কোনো স্কোরই দিতে পারছি না, হর্নেটকে দিচ্ছি 0, আর এর অপোজিটে পালসার N160 কে দিচ্ছি 2। আমাদের কম্পারিজনের 12 নম্বর পয়েন্ট হচ্ছে ইনস্ট্রুমেন্ট ক্লাস্টার বা মিটার। হর্নেট 2 তে যে ডিজিটাল মিটারটা ইউজ করা হয়েছে এটা দেখতে খুবই সুন্দর লাগবে, বাট এটাতে শুধুমাত্র আগের হর্নেট থেকে অ্যাড হয়েছে গিয়ার ইন্ডিকেটর, বাট এর সাথে আরো ইনফরমেশন আমার মনে হয় অ্যাড করা দরকার ছিল, যেমন এভারেজ মাইলেজ দেখা যাবে, অ্যাটলিস্ট এই ফিচারটা যোগ করা উচিত ছিল।
আর এর অপোজিটে আমি যদি N160 ইনস্ট্রুমেন্ট ক্লাস্টার নিয়ে কথা বলি, এটাতে যতটুকু ইনফরমেশন আপনি চান তার থেকে বেশি আছে। এটাতে গিয়ার ইন্ডিকেটর পাবেন, এটাতে অ্যাভারেজ মাইলেজ দেখতে পাবেন, এটাতে আপনি যখন রাইড করছেন, যেটাকে পালসার বলছে আইএফই বা ইনস্ট্যান্টেনিয়াস ফুয়েল ইকোনমি, আপনি যখন রাইড করছেন তখন এটা কেমন ফুয়েল কনজিউম করছে সেটাও দেখতে পাবেন। সো ইনস্ট্রুমেন্ট ক্লাস্টারে যদি আমি স্কোর করি, টোটাল স্কোর হচ্ছে 2 আমি হর্নেট টুকে দিচ্ছি 1 দেওয়ার কারণটা হচ্ছে দেখতে ভালো এবং অ্যাটলিস্ট গিয়ার ইন্ডিকেটর দিয়েছে, যে কারণে আমি 1 স্কোর দিচ্ছি, আদারওয়াইজ এটাকে আমি 0 দিতাম। আর এর অপোজিটে পালসার N160 কে ইনস্ট্রুমেন্ট ক্লাস্টারে আমি 2 দিচ্ছি 2। কম্পারিজনের 13 নম্বর পয়েন্ট হচ্ছে মাইলেজ। এই বাইকটার যে মালিক আমার ইউনিভার্সিটির ছোট ভাই, ও এই বাইকটা থেকে এভারেজ সিটিতে 42 to 45 মাইলেজ পাচ্ছে। চিন্তা করতে পারেন কি একটা অবস্থা ভাই, 180 সিসির একটা দুর্দান্ত পাওয়ারফুল বাইক থেকে সিটিতে 42 থেকে 45 পর্যন্ত মাইলেজ পেয়ে যাচ্ছে। আর হাইওয়েতে ও লাস্ট বোধহয় মিরিঞ্জা ভ্যালি বা ওইদিকে ঘুরে আসছে এই বাইকটা নিয়ে, ও হাইওয়েতে মাইলেজ পাচ্ছে এভারেজ 45 থেকে 50 এই রেঞ্জে। আর পালসার N160 থেকে এভারেজ আপনি সিটিতে 40 to 45 মাইলেজ পেয়ে যাবেন, আর হাইওয়েতে 45 থেকে 55, ইভেন সর্বোচ্চ এরকমও পাওয়া গেছে, সর্বোচ্চ আমি দেখছি 69 পর্যন্ত মাইলেজ পেয়েছে হাইওয়েতে। সো মাইলেজে যদি আমি ফাইনাল স্কোর করি, দুইটা বাইকেরই এদের পাওয়ার ফিগার সবকিছু বিবেচনা করে, পারফরমেন্স বিবেচনা করে আমার কাছে মনে হয়েছে মাইলেজ যথেষ্ট ভালো। মাইলেজে টোটাল স্কোর ছিল 2 আমি হর্নেট 2 কেও দিচ্ছি 2, আবার পালসার N160 কেও দিচ্ছি 2। আমাদের কম্পারিজনের 14 নম্বর পয়েন্ট হচ্ছে বিল্ড কোয়ালিটি। ডেফিনেটলি বিল্ড কোয়ালিটি একটা ফ্যাক্ট, যদিও হর্নেট 2 খুব বেশি পুরনো হয় নাই বা এখনো ফাইনাল ইভ্যালুয়েশন করার সময় আসে নাই এটার বিল্ড কোয়ালিটি নিয়ে, যেহেতু বাইকটা খুব রিসেন্টলি লঞ্চ করছে। আর এর অপোজিটে N160 অনেক আগেই লঞ্চ করছে। দুইটা বাইকের বিল্ড কোয়ালিটি আসলে কেমন, যতটুকু যা পাওয়া গেছে N160 তে একটা ফ্যাক্টই আমি পেয়েছি, সেটা হচ্ছে কিছু কিছু বাইকের ফুয়েল ট্যাঙ্কে জং আসছে। এই ছাড়া বিল্ড কোয়ালিটি রিলেটেড আর কোনো কমপ্লেইন এখনো পর্যন্ত আমি মেজর কোনো কমপ্লেইন পাই নাই। আর এর অপোজিটে হর্নেট 2 এখনো পর্যন্ত অনেকগুলো কমপ্লেইন পেয়েছি। একটা হচ্ছে মিটারে পানি ঢুকে মিটার ড্যামেজ হচ্ছে, এছাড়া ইঞ্জিন অয়েল লিকেজের একটা প্রবলেম আছে। এই দুইটা কমপ্লেইন পাওয়া গেছে। সো বিল্ড কোয়ালিটিতে আমি যদি ফাইনাল স্কোর করি, আউট অফ 2 দুইটা বাইকের কাউকে আমি 2 করে স্কোর দিতে পারছি না। হর্নেটকে আমি দিচ্ছি 2 এ 1, আবার পালসার N160 কেও দিচ্ছি 1। আমরা কম্পারিজন করতে করতে একেবারে শেষ পয়েন্টে চলে আসছি, মানে নম্বর 15। আমাদের শেষ পয়েন্ট হচ্ছে 15 নম্বর পয়েন্ট, সেটা হচ্ছে রিসেল ভ্যালু। প্রথমে বলি হোন্ডা হর্নেট 2 এর কথা। এটা রিসেল ভ্যালু মোটামুটি ভালো, বাট অ্যাজ জাপানিজ ব্র্যান্ড, জাপানিজ আরো যে দুইটা ব্র্যান্ড আছে বাংলাদেশে, সুজুকি এবং ইয়ামাহা, এই দুইটা বাইকের রিসেল ভ্যালুর মতো রিসেল ভ্যালু বাংলাদেশে এখনো হোন্ডা বাইকের হইতে পারে নাই। হোন্ডা বাইকের রিসেল ভ্যালু আমার কাছে মনে হয়েছে যে ইন্ডিয়ান বাইকগুলোর রিসেল ভ্যালুর মতো সেম, বাট জাপানিজ রিসেল ভ্যালু সুলভ রিসেল ভ্যালু হোন্ডা এখনো কিন্তু ওই জায়গাতে বাংলাদেশে অ্যাটলিস্ট আসতে পারে নাই। আর এর অপোজিটে আমি যদি N160 এর কথা বলি, অ্যাজ ইউজুয়াল ইন্ডিয়ান বাইকগুলো রিসেল ভ্যালু যেমন, তার থেকে কম্পারেটিভলি একটু ভালো রিসেল ভ্যালু হচ্ছে N160 এর। সো রিসেল ভ্যালুতে আমি যদি ফাইনাল স্কোর করি, রিসেল ভ্যালুতে টোটাল স্কোর ছিল 1 একে আমি হোন্ডা হর্নেটকে দিচ্ছি 1, আর পালসার N160 কেও দিচ্ছি 1। সো গাইস, আমরা আমাদের কম্পারিজনের টোটাল 15টা পয়েন্ট আলোচনা করে ফেলছি। টোটাল 15টা পয়েন্টে স্কোর ছিল 30। ইনফ্যাক্ট এই রেজাল্ট টানার আগ পর্যন্ত আমি যখন স্ক্রিপ্টটা রেডি করি, আমার কাছে মনে হচ্ছিল হর্নেট 2 জিতে যাবে, বাট স্ক্রিপ্টটা যখন ফাইনাল হয়, ফাইনাল স্কোর আমাকে রীতিমতো সারপ্রাইজ করে। মানে একটা জাপানিজ বাইকের সাথে একটা ইন্ডিয়ান বাইকের কম্পেয়ারে আসলে রেজাল্টটা কি হইতে পারে, সেটা সবাই ইনিশিয়ালি চিন্তা করবে যে হ্যাঁ, রেজাল্টটা বোধহয় জাপানিজ বাইকে উইন করবে। বাট আজকে আউট অফ 30 হোন্ডা হর্নেট 2 স্কোর করছে 22, আর আউট অফ 30 পালসার N160 স্কোর হচ্ছে 25। সো ডেফিনেটলি আজকের উইনার হচ্ছে পালসার N160। সো যারা পালসার N160 রাইড করেন তাদেরকে কংগ্রাচুলেশন, আর যারা হর্নেট 2 রাইড করেন কংগ্রাচুলেশন টু দেম অলসো, কারণ দিস ইজ অলসো এ গুড বাইক। বাট কম্পেয়ার করতে গেলে কেউ না কেউ আগে পিছিয়ে থাকবেই, এই হচ্ছে ফ্যাক্ট। হটেবার আজকের কম্পারিজনটা এটা ডেফিনেটলি আমার পার্সোনাল এক্সপিরিয়েন্স এবং ওপিনিয়ন, আপনার সাথে নাও মিলতে পারে। এটার সাথে আপনার যদি অমিল হয়, কোন জায়গাতে অমিল হচ্ছে প্লিজ একটা কমেন্ট করে জানাই দিয়েন। আর হর্নেট 2 ভার্সেস পালসার N160 এই কম্পারিজনটা আপনার কেমন লাগলো প্লিজ কমেন্ট করে জানাই দিন। আর কম্পারিজনটা যদি ভালো লেগে থাকে প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিন। তাহলে আজকের মতো রাখছি, টাটা বাই বাই, অনেকক্ষণ কথা বলছি।